নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। 42,000 মামলায় 42,949 যে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই রিলেটেড যে মামলাগুলো আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল, সেখানে বিচারপতি রাজাশেখর মান্তা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তো এই প্রসঙ্গে এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে কোন কোন মামলা উঠেছিল এবং কোন মামলা প্রসঙ্গে কি অর্ডার দিয়েছেন, এবং 42,949 যে নিয়োগ হয়েছিল সেখানে যারা বঞ্চিত হয়েছিলেন তাদের জন্য 5% মামলায় এবং ওএমআর সিটের মামলায় কি আজকে ঘটলো কলকাতা হাইকোর্টে, পূর্ণাঙ্গ আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এতে আপনারা প্রতি মুহূর্তে প্রতিদিন নতুন নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। বন্ধুরা, গত শুক্রবারের দিন সকালবেলায় আমি ভিডিও দিয়ে বলেছিলাম যে প্রায় 12 থেকে 13টি মামলা কিন্তু ওই দিন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওঠার কথা ছিল, 5% রিলেটেড এবং ওএমআর সিট মামলা। তো সেদিন কোনো কারণবশত বিচারপতি রাজাশেখর মান্থার কোর্ট বসেনি, সেদিন উনি কিন্তু ডিভিশন বেঞ্চেই কাটিয়েছিলেন কোনো একটা ম্যাটার নিয়ে, সেই জন্য কিন্তু ওই দিন মামলাগুলো উঠেনি। তাই মামলাগুলো আজকের কথা বলেছিলেন যে সোমবার 4 তারিখে মামলাগুলো তিনি দেখবেন। তো প্রসঙ্গত বলা ভালো যে আজকে মামলাগুলো উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ এখানটায় কিন্তু দিয়েছেন। তো 5% মামলা, রাকেশ মণ্ডলের যে 5% মামলা ছিল কলকাতা হাইকোর্টে, যে 5% মামলা 42,949 যে নিয়োগ হয়েছিল সেখানে কোনো রকম কোনো প্যানেল ছিল না। আর ওয়েটিং লিস্ট তো দূরের কথা, ওয়েটিং লিস্ট প্রকাশই হয়নি প্রাইমারি বোর্ড। এবং এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পর্ষদের যিনি প্রাক্তন সচিব ছিলেন রত্না বাগচি মহাশয়, ওনাকে ডেকে যখন জিজ্ঞেস করেন তখন তিনি নিজের মুখে স্বীকার করেন যে 5% প্যানেল তৈরি হয়নি। এখানে 2147 জন ক্যান্ডিডেটের কিন্তু এই মেধা তালিকায় নাম থাকার কথা, কিন্তু যেটা প্রাইমারি বোর্ড সম্পূর্ণ সংবিধান বিরোধীভাবে এই প্যানেলকে তৈরি করেছিল, যেখানে 6/8 যে মোতাবেক যে ওয়েটিং লিস্ট বা এডিশনাল প্যানেল লিস্ট তৈরি করতে হয়, যেটি করেননি। এবং এই নিয়ে কিন্তু 25 বার মামলাটি শুনানি হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, কিন্তু সেইভাবে কোনো সদর্থক রায় উঠে আসেনি বা জাজমেন্ট উঠে আসেনি। তো এই মামলাগুলো যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেছিলো, তাই রোস্টার অনুযায়ী বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে যায়, এবং রাজাশেখর মান্তা 5%-এর যে মামলা, মূল মামলা যেটা রাকেশ মণ্ডলের, সেই মামলা কিন্তু রিলিজ করে দিয়েছেন, তিনি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়েছেন। এবং শান্তনু সিটের যে ওএমআর সিট মামলা, সেই মামলাও কিন্তু তিনি প্রধান বিচারপতি টি.এস. শিবগানম স্যারের বেঞ্চে পাঠিয়েছেন। যেহেতু এই মামলাগুলো একাধিকবার শুনানি হয়েছে, তাই নতুন করে শোনার প্রয়োজন নেই। সেই মামলাগুলোকে নতুন একটা কোনো বেঞ্চে পাঠিয়ে সেখানে কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে হবে বা করানোর ব্যবস্থা করবে, তাই মামলাগুলোকে আর বিচারপতি রাজাশেখর মান্তা নতুন করে শুনতে চাননি। তো এই যে বিষয়টা, 5%-এর যে মূল মামলা এবং শান্তনু সিটের যে ওএমআর মামলা, এই দুটো মামলা তো ছিলই, কিন্তু এই রিলেটেড 42,949 নিয়োগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে প্রায় 20 থেকে 25টা মামলা কিন্তু হয়েছে একই রিলেটেড। তো এই সবগুলো মামলায় কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল। অনেকগুলো রিট পিটিশন হয়েছিল, অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশন হয়েছিল। তো সেগুলোতে কিন্তু একই বিষয়বস্তু ছিল যে ওএমআর ডিস্ট্রয় মামলা বা ওএমআর সিটের যে বিষয়টি, ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে, ওএমআর নিয়ে সন্তুষ্ট নয় ক্যান্ডিডেটরা। তো এই বিষয়ে কিন্তু মামলাগুলো আজকে উঠেছিল। এবং এছাড়াও 5%-এর যে মামলা 2147 যে সিট, যে সিটে কিন্তু অলরেডি 2014 টেট পাস যারা 2016-তে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের নাম থাকার কথা থাকলেও যে লিস্ট তৈরি করেনি পর্ষদ, তো এই রিলেটেড মামলাগুলো আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠেছিল। এবং বিচারপতি রাজাশেখর মান্থা ঠিক যেভাবে মূল মামলাটিকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন, এই মামলাগুলোও কিন্তু একই রিলেটেড
যে মামলাগুলো ছিল সমস্ত ওএমআর সিট এবং 5% রিলেটেড মামলা তিনি কিন্তু সমস্তটাই বিচারপতি টিএস শিবজ্ঞানম স্যারের কাছে, কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, তার কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি নতুন কোনো বেঞ্চ তৈরি করতে পারেন, অথবা কোনো একটা বেঞ্চ যেখানে হয়তো অলরেডি প্রাইমারি শুনানিগুলো চলছে সেই বেঞ্চগুলোতে কিন্তু তিনি পাঠিয়ে দিতে পারেন। তো আমরা অনুমান করছিলাম যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওএমআর মামলা এবং 5% রিলেটেড মামলা একাধিকবার প্রায় 25 বার মতো শুনানি হয়ে গেছে, তাই মামলাগুলো হয়তো ওনার বেঞ্চে পাঠিয়ে নতুন করে শুনানি ফাইনাল জাজমেন্টটাকে নিয়ে আসতে পারেন। কিন্তু আপনারা এর মধ্যে জেনে গেছেন প্রত্যেকে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামীকাল অবসর গ্রহণ করছেন। তিনি কিন্তু পদত্যাগপত্র পেশ করবেন আগামীকাল, রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবেন এবং আগামীকাল থেকে তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তো যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যিই পদত্যাগপত্র জমা দেন বা ইস্তফা নেন বিচারপতি পদ থেকে, তাহলে কিন্তু এই যে মামলাগুলো 5% এবং ওএমআর সিট যে মামলাগুলো প্রাথমিকের দুর্নীতির, এই মামলাগুলো কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই মামলাগুলো কিন্তু স্বাভাবিকভাবে কার বেঞ্চে যাবে সেটা বলা মুশকিল, তবে আমার ধারণা ব্যক্তিগত হয়তো অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এই মামলাগুলোকে পাঠাতে পারেন প্রধান বিচারপতি। এই ক্ষমতাটা কিন্তু একমাত্র প্রধান বিচারপতিরই থাকে, উনি রোস্টার অনুযায়ী এই মামলাগুলোকে নতুন কোনো বেঞ্চে পাঠিয়ে সেখানে কিন্তু জাজমেন্ট করিয়ে নেবেন। তো সেটা কার বেঞ্চে যাবে সেটা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে কোনো খবর নেই, কিন্তু হয়তো বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে পাঠাতে পারেন, যেহেতু অমৃতা সিনহা ম্যামের এজলাসে প্রাথমিকের মামলাগুলো এখনও পর্যন্ত চলছে এবং বেশ কিছু মামলা এখনও চলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অমৃতা সিনহা ম্যামের কাছে হয়তো এই 5% আর ওএমআর সিটের মামলা আসতে পারে, এবং যদি অমৃতা সিনহা ম্যামের এজলাসে আসে তাহলে কিন্তু ভালো একটা কিছু খবর হয়তো এই মামলা থেকে উঠে আসতে পারে। তো দেখা যাক কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী মামলাগুলো এখন কার বেঞ্চে যান, প্রধান বিচারপতি কার বেঞ্চে মামলাগুলোকে অ্যাসাইন করে এবং সেখানে মামলাগুলোর কি শুনানি হয় সেটাই দেখার। তবে এক্ষেত্রে কিন্তু হয়তো প্রধান বিচারপতি নতুন কোনো বেঞ্চ গঠন করে সেখানেও কিন্তু এগুলো মামলার শুনানি অলরেডি করিয়ে নিতে পারেন। তো সেটা দেখা যাবে, তবে এটা কিন্তু খুব দ্রুততার সাথেই হবে আশা করা যাচ্ছে, যেহেতু মামলাগুলো বেশ কয়েকদিন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তো প্রধান বিচারপতি খুব শীঘ্রই মামলাগুলো অ্যাসাইন করে দেবেন। তো যাই হোক, আপনাদেরকে আমি আপডেট দিয়ে জানাবো। তো ভিডিওটি বন্ধুরা এখন এখানেই রইলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই ওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলে ভালো থাকুন।